থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এই অনুষ্ঠানে যতবার এসেছি এত ব্যথাতুর মন নিয়ে আর কখনো আসিনি। আপনারা জানেন, গত বুধবার 24শে এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে শত শত মানুষ মারা গেছে। এখন পর্যন্ত 350 জনের কথা বলা হলেও নিহতদের ধ্বংসস্তূপের ভিতর থেকে এখন আর বার করা হচ্ছে না। চেষ্টা করা হচ্ছে, যারা এখনো জীবিত আছে তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে। এটা যথার্থই একটি উদ্যোগ যে আগে জীবিতদেরকে বাঁচিয়ে নেওয়া। এতে আমাদের সন্দেহ হয়, দেশবাসী সন্দেহ করেন যে যারা নিহত হয়েছে বিপুল সংখ্যক মানুষ, এই নিহত মানুষদের আদৌ বের করা হবে কিনা, আদৌ তাদের স্বজনের কাছে অন্তত লাশটা পৌঁছবে কিনা। এরকম একটি ভয়াবহ মর্মান্তিক হত্যাকাণ্ডের মধ্যে, এটাকে আমি হত্যাকাণ্ডই বলবো, এটাকে দুর্যোগ দুর্বিপাক বলতে মন কেন যেন সায় দিচ্ছে না। এরকম একটি সময়ে শ্রমিকদের এক সময়ের প্রাণ পুরুষ, 60-এর দশকের শ্রমিকদের মুকুটহীন সম্রাট জনাব কাজী জাফর আহমেদ, প্রাক্তন প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য, আজকে আমাদের স্টুডিওতে এসেছেন। জাফর ভাই, কেমন আছেন? অত্যন্ত বিষাদ ভারাক্রান্ত মন নিয়ে এসেছি। স্বাস্থ্যগত ভালোই আছে, কিন্তু মন বা হৃদয় দিয়ে অবিরাম রক্ত ঝরছে। এই দেশের জন্য, দেশকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে, দুঃখী শ্রমজীবী মানুষকে ভালোবেসে একদিন রাজনীতি এসেছিলাম, কিন্তু আজকে বাংলাদেশে সাভার ট্র্যাজেডি দেখে মনে হয় রাজনীতি এসে ভুল করেছি। এরকম কখনো দেখব ভাবিনি। অত্যন্ত প্রথমে এটা স্পষ্ট বলা দরকার, অবশ্যই এটা একটা হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড, এবং ইচ্ছাকৃতভাবে সেটা ঘটেছে। এর কারণটা হচ্ছে, যে জায়গায় রানা প্লাজা গড়ে উঠেছে, সে জায়গাটি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, এটা জোর করে দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারপর কথা হচ্ছে, সেখানে কোনো প্রকার নির্মাণ বিধি অনুসরণ করে এই 9 তলা এই প্রাসাদটি গড়ে ওঠেনি, এবং এটা একটা পুকুরের মধ্যে, একটা জলাশয়ের মধ্যে এটা উঠেছে। তো এটা কোনো অবস্থাতেই এটা মেনে নেওয়া যায় না যে কিভাবে সোহেল রানা, একজন যুবলীগের সেখানকার একজন প্রধান নেতা, তিনি কিভাবে রাষ্ট্র এবং সরকার এই সব কিছু, প্রশাসন, এগুলোকে ব্যবহার করে এই ধরনের একটা অট্টালিকা মালিক হলেন। শুধু একটি নয়, তিনটি ইমারত তিনি গড়ে উঠেছেন, এবং 3টি গার্মেন্টস শিল্পের মালিক। অথচ শোনা যায় যে সে এক সময় বাজারে তেল বিক্রি করত এবং বিকেলে গামছা বিক্রি করত। জানি না কত সে আন্ডা বিক্রি করত বলে এটা সঠিক একটা খবর, যে সে ডিম বিক্রি করত। যাই হোক, মাত্র কয়েক বছরের ব্যবধানে 3টি বিরাট গার্মেন্টস শিল্পে মালিক হয়ে গেল, এবং প্রশাসনকে ব্যবহার করে, সরকারের প্রশ্রয়ে মদদে এত বড় শিল্প গড়ে তুলল, এবং সেই শিল্পটি তার কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা করা হয় না। সবচেয়ে দুঃখ লাগে যখন শুনি যে সেদিন শ্রমিকরা যখন এই ইমারতে, আমি একটা ছোট ছোট করি, আপনার বলতে সুবিধা হবে। বিষয়টা হলো যে এই যে রানা প্লাজা ধসে পড়েছে, এই রানা প্লাজা ধসে পড়ার আগে ওখানে পৌরসভার যে ইঞ্জিনিয়ার অথবা ওখানকার মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার বা অন্যান্যরা গিয়ে এই ভবনটাকে দেখেছেন। এমনকি পুলিশরা গিয়েও বলেছেন যে ভবনটার মধ্যে ফাটল ধরেছে
এবং দুদিন আগে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং একটা ব্যাংক সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়ে সবাইকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং এদিন এটা বন্ধ থাকার কথা, কিন্তু বিরোধী দলের একটি হরতাল প্রোগ্রাম ছিল। শোনা যাচ্ছে সেই হরতালকে ঠেকাবার জন্যেই শুধুমাত্র এই রানা প্লাজা বা রানা প্লাজাতে যে কয়টি গার্মেন্টস ছিল তাদের শ্রমিকরাই শুধু ওর মধ্যে একত্রিত হয়নি, বাইরের থেকেও কিছু শ্রমিকদের জোর করে এনে ওখানে একত্রিত করা হয়েছিল একটু পরেই একটি বিশাল মিছিলের জন্য। আপনি এই ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? আমি সেটা বলতে যাচ্ছিলাম, তোমাকে ধন্যবাদ, যে এখানে যখন ফাটল দেখা দিল তখন যেগুলো তুমি বলেছ যে পুলিশের পক্ষ থেকে পর্যন্ত বলা হয়েছে যে এখানে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু জোর করে এবং দাপট দেখিয়ে লাঠি দিয়ে পিটিয়ে সেখানে তাদেরকে বাধ্য করা হয়েছে সেই ইমারতের মধ্যে ঢোকার জন্য। এবং এটাও শোনা গেছে যে বিরোধী দলের হরতালে বিরোধিতা করার জন্য একটা মিছিল বেরোবে, এই মিছিলের জন্য অন্যান্য গার্মেন্ট শিল্প থেকে সেখানে মানুষ নিয়ে আসা হয়েছিল। শ্রমিকদের প্রচন্ড ইচ্ছার বিরুদ্ধে, প্রচন্ড বিরোধিতার সত্ত্বেও সেখানে শক্তির দাপটে তাকে সেখানে ঢুকানো হয়েছে। এবং এটা জানো, শ্রমিকরা তাদের নিজস্ব উপলব্ধির মাধ্যমে বুঝতে পেরেছিল যে কোনো মুহূর্তে এটা ধসে পড়তে পারে, তারপর তাদেরকে সেখানে ঢুকাতে বাধ্য করা হয়েছে। সবচেয়ে দুঃখ লাগে যেভাবে একটা নির্মম হত্যাকাণ্ড করা হলো, সেখানে তাৎক্ষণিকভাবে সরকার বা রাষ্ট্রযন্ত্র একটা ব্যবস্থা গ্রহণ করতে পারত যারা এর জন্য দায়ী, কিন্তু আমরা সেখানে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর একটি তত্ত্ব হাজির করলেন। সেই তত্ত্বটি হচ্ছে ঝাঁকুনি তত্ত্ব। তিনি বললেন যে বিএনপি এবং জামাত, এই বিরোধী দলীয় শিবির, তারা হরতাল যারা করেছিল তারা আগের দিন বা সেই দিন সকালবেলায় তারা গেটে এবং পিলার ধরে ঝাঁকাঝাঁকি করায় বিল্ডিংটা ধসে পড়েছে। এই একটি মাত্র উক্তির মাধ্যমে এই স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবে। একদিন অবশ্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে আসামি হিসাবে, এবং ইতিহাসে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে দণ্ড গ্রহণ করতে হবে বলে আমি বিশ্বাস করি। আরো দুঃখ লাগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি, তার বলা উচিত ছিল যে এই প্লাজার যে মালিক, সে যদি আইন ভঙ্গ করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যে কোনো রাজনৈতিক দলের। কিন্তু তিনি প্রথমে যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে তিনি যুবলীগের কোন নেতা নয়, এবং যুবলীগের তালিকা, সে নেতৃবৃন্দের তালিকা তিনি নিয়ে এসছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বললেন তিনি যুবলীগের নেতা নন বা যুবলীগের সাথে তার কোনো সম্পর্ক নেই। অথচ পরদিন পত্রিকা সেখানে একটা পোস্টার ছাপিয়ে দেওয়া হলো, দৈনিক যুগান্ত পত্রিকায়, সেখানে দেখানো হলো যে তিনি যুবলীগের সেখানকার যুগ্ম আহ্বায়ক, সে দেখানো হলো। আজকের পত্রিকা দৈনিক যুগান্ত, প্রথম আলো, তাতে দেখানো হয়েছে যে সেখানকার স্থানীয় যে এমপি মুরাদ জং, সে মুরাদ জং এই যুবলীগ নেতা, অত্যন্ত দাপুটে নেতা, এবং হরতাল বিরোধিতা করার জন্য, হরতাল ভাঙবার জন্য এবং বহু অপকর্মের সাথে জড়িত। সেই কারণে স্নেহসিক্ত একটি চুম্বন উপহার দিচ্ছেন কপালে। এইটা ফটোটা আজকে বেরিয়েছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বলে আরেকটা কথা বলেছেন তিনি, খুবই মারাত্মক। সে কথাটা হচ্ছে এদেশে শতকরা 90% অট্টালিকা নির্মাণ বিধি অনুসরণ না করে তৈরি হয়েছে। তাহলে তার ক্ষমতা মসনদে থাকা নৈতিক কি অধিকার আছে আমি বুঝতে পারি না। এরকম কোন প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলতে পারে? এটা দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে এই যে যারা নির্মাণ বিধি ভঙ্গ করে এই ইমারত তৈরি করলো তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো, আরেকদিকে যারা ভবিষ্যৎ তৈরি করবে তারা যাতে নির্মাণ বিধি ভঙ্গ করে তার জন্য এটা একটা আশকারা দেওয়া হলো। এটা তার কাছ থেকে
কখনোই আমরা আশা করতে পারি না ক্ষমতার মসনদে বসে একজন প্রধানমন্ত্রী দর্শকদের মনে হয়তো একটা প্রশ্ন জাগবে আপনার এই ইস্যুর থেকেই, যে মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে বলেছেন যে সোহেল রানা যুবলীগের কেউ নন, আদৌ কি সংসদের মতো এরকম একটা উচ্চ স্থানে সেখানে এটা তার বলার কোনো প্রয়োজন ছিল? এই সময়ে কোনো প্রয়োজন ছিল না। সে একটি কথাই বলতো, যে বা যারা এই দুর্যোগের জন্য দায়ী, দুর্ঘটনার জন্য দায়ী, তাদেরকে সমুচিত শাস্তি দেওয়া হবে, আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হবে। এবং আমার মনে হয় তাৎক্ষণিকভাবে যে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল সোহেল রানা। কিন্তু আমরা সেখানে লক্ষ্য করলাম যে সেখানে স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং নিজে তাকে তার অফিস থেকে নিয়ে যেয়ে তারপর তাকে এখন নিরুদ্দেশ করে দিল। শোনা যায় আপনি একজন প্রবীণ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তাকে দুদিন আগে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা, তিনি যদি কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেন আর যদি গ্রেপ্তার না হয় তাহলে তার কোনো মর্যাদা থাকে? আমার যেন কেন মনে হয়েছে এই রানাকে, সোহেল রানাকে যখন বাংলাদেশের কোন সীমানার বাইরে, সেটা যেভাবেই হোক, আকাশপথে হোক, নৌপথে হোক অথবা সড়ক পথে হোক, এই সীমানার বাইরে যখন তিনি নিরাপদে চলে গেছেন, মনে হয় তারপরেই বোধহয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশটা দিয়েছেন কিনা। আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি মনে করেন? শুধু আমার নয়, গোটা জাতি কথা মনে করে যে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশ না দিয়ে দুদিন পরে নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে যে তাকে যাতে তিনি নিরাপদে সরে পড়তে পারেন, দেশান্তরী হতে পারেন, দেশে বাইরে চলে যেতে পারে। এবং সারা দেশে এই কথাই মানুষ বিশ্বাস করে যে সংসদ সদস্য নিজে উদ্যোগ গ্রহণ করে এবং সরকারি প্রশাসনের সম্পূর্ণ প্রশ্রয়ে মদদে তাকে নিরাপদ স্থানে বের করে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, আমার বাড়ি তো টাঙ্গাইলে, স্বাধীনতার পর সাভারের উপর দিয়ে আমরা অনেকবার যাতায়াত করেছি। এই মুরাদ জং এর বাবার নাম আনোয়ার জং, খুব মানে সুহৃদ মানুষ ছিলেন, আমাদেরকে খুব সম্মান করতেন, খুব বন্ধুত্ব ছিল তার সঙ্গে। আনোয়ার জং এর ছেলে মুরাদ জং যে এরকম হবে আমাদের কাছে মনে হয়নি। যদি এই সোহেল রানা এখনো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই থেকে থাকেন, তাকে সরকারের না ধরতে পারাটা সরকারের কতটা ব্যর্থতা হবে। আর একে ধরার জন্য তো বেশি দূর কি যাওয়া দরকার? মুরাদ জং যেভাবে চুমু খাচ্ছে, ওই চুমুর আকর্ষণেই তো তাকে এখনই ধরে ফেলা যেতে পারে। অবশ্যই এখানে আমি মনে করি যে সরকার জানে এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জানেন যে কিভাবে তাকে বের করে দেওয়া হয়েছে এবং কোন অবস্থানে তিনি আছেন, কোন দেশে আছেন, কোন শহরে আছেন এবং কোন গলিতে আছে তাও জানান। সুতরাং এটা যেটা বলা হচ্ছে, শুধু এই প্রশ্নে এইটা জানার পরেও যদি সরকার এইরকম একজন অপরাধীকে, একজনকে হত্যা করলে বিচারে সে যদি দোষী সাব্যস্ত হয় তার ফাঁসি হতে পারে, এতজনকে যে হত্যার সঙ্গে জড়িত তার অবস্থান জানার পরেও যদি সরকার তার কর্তৃত্বে না নেয়, তাহলে সরকার দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছে না? আমি এর কথা মনে করি যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশ হলে স্বয়ং প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল, কয়েকটি কারণে। প্রথমত হচ্ছে এই ধরনের ঘটনা প্রথম নয়, ক্রমাগত এই সরকার ক্ষমতা আসার পর থেকেই বিভিন্ন ঘটনা ঘটছে। এই কিছুদিন আগে তাজরিন গার্মেন্টসে যে ঘটনা হলো, সেখানেও শতাধিক ব্যক্তি আহত হলো, আমার শোনা যায় আরো বেশি হয়েছিল, লাশ গুম করে ফেলা হয়েছে, বহু শ্রমিক সেখানে পঙ্গু হয়ে গেছে, কিন্তু কোনো ব্যবস্থাই করা হয়নি। তার আগে স্পেকট্রামে হয়েছে, ফিনিক্সে হয়েছে, বিভিন্ন স্থানে এটা হচ্ছে, কিন্তু একটা ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। যদি করা হতো তাহলে আজকে হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি হতো না। আজকে আমরা দেখি এই সরকার ক্ষমতায় আসার পরে
বিডিআরে একটা নির্মম হত্যাকাণ্ড হলো, এবং সেখানে এই নির্মম হত্যাকাণ্ড যখন চলছে তখন বিডিআরের একটি প্রতিনিধি দল, যারা বিদ্রোহী বলে ইতিমধ্যেই শনাক্ত হয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, এবং দেখা করার পরে যখন দেখা করছেন তখনও কিন্তু হত্যাযজ্ঞ চলছিল। এবং আমরা শুনেছি এবং ইতিহাসের পাতায় এটা লেখা হয়ে গেছে যে বিডিআরের যে মহাপরিচালক তিনি মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং সেই সময় সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। তার ফলে একটা আমাদের খুব মেধাবী, যোগ্য, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী 58 জন অফিসার, এই 58 জন অফিসার তারা নির্মমভাবে নিহত হলেন, শাহাদত বরণ করলেন। এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত অফিসার একসাথে কখনো মারা যায়নি। এই সম্পর্কেও সরকার তার যে জবাবদিহিতা সেটা করেননি। যেভাবে তদন্ত করা হয়েছে বা যেভাবে বিচার করা হয়েছে এটা সম্পর্কে জাতি সন্তুষ্ট নয়। একদিন ইতিহাসের কাছে তাদের এটারও জবাবদিহি করতে হবে। তারপর দেখেন বিশ্বজিৎ দাস, তাকে এইভাবে ছাত্রলীগের কর্মী বলে পরিচিত এবং শনাক্তকৃত তারা হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করলো। কোটি কোটি মানুষ সেটা নিজেরা টেলিভিশনের পর্দায় সেটা দেখলো। কিন্তু সেই সময় আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিলেন, সেই বিবৃতি ছাত্রলীগের নয়। মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় তিনি বলেছেন এরা ছাত্রলীগ নয়, কিন্তু এ কথা এখন প্রতিষ্ঠিত সত্য, তারা ছাত্রলীগের কর্মী। আমি একটা দেখছি যে যখনই একটা ঘটনা ঘটে বা অপরাধী যারা আছে তাদেরকে আড়াল করার জন্য ক্ষমতার শীর্ষ পর্যায় থেকে শুরু করে সবাই সেটা প্রচেষ্টা চালায়। অথচ দেখেন আমাদের নিকটতম প্রতিবেশী ভারতে, সেখানে ক্যাবিনেট মিনিস্টার বা অন্যান্য মন্ত্রী তারা সরাসরি মন্ত্রী পরিষদ থেকে কারাগারে চলে যাচ্ছেন, কারাগারে সেখানে কারাবাস ভোগ করছেন, তারপর তাদের বিচার চলছে। আর এখানে আমরা দেখি যে দোষী অপরাধী তাকে আড়াল করার জন্য একটা চেষ্টা করা। তারপরে একটা এই দেখেন নরসিংদীর লোকমান হত্যাকাণ্ড, সেই লোকমান তো আওয়ামী লীগেরই একজন নেতা, পৌরসভার চেয়ারম্যান। আজ পর্যন্ত লোকমান হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি, এবং তার পরিবাররা বলছে, অভিযোগ করছে যে আমাদের জীবনের নিরাপত্তা আজকে ঝুঁকির মুখে। জাফর ভাই, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, ওখান থেকে ফিরে এসে আবার আপনার সঙ্গে কথা বলব। দেশ বিদেশের প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমাদের সঙ্গেই আছেন। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ কাজী জাফর আহমদের সঙ্গে। আমরা আবার তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। জাফর ভাই, আপনি বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলছিলেন। আপনার এই বিডিআর বিদ্রোহ থেকে আমার একটা প্রশ্ন, আশা করে যে আমার কাছ থেকে যেন সে প্রশ্ন আসে। বিডিআর বিদ্রোহটা দমন করত, তাদের অস্ত্রপাতি ছিল, এখানে ট্যাঙ্ক ব্যবহার করতে পারতেন। ট্যাঙ্ক কোথায় থাকে? হ্যাঁ, আমাদের ট্যাঙ্ক কোথায় থাকে এখন? খুব কাছাকাছি ছিল না, কোথায় থাকে? কোথায়? সাভারে থাকে এবং ক্যান্টনমেন্টে আমাদের ট্যাঙ্ক এখন নেই, সাভারে ট্যাঙ্ক থাকে না, ক্যান্টনমেন্টও থাকে। আর সেই সময় যিনি এই দেশের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং অন্যান্যদের উপর অত্যাচার করেছেন, তিনি কিন্তু সেনাপ্রধান ছিলেন মঈন ইউ আহমেদ। তিনি বলেছিলেন তার শুধু তৈরি হতে 1.5 ঘন্টা সময় লাগবে, আর জাহাঙ্গীর গেট দিয়ে বেরিয়ে আসতে অন্ততপক্ষে একটা ব্যাটালিয়ন অথবা 2টো ব্যাটালিয়ন সৈন্য বেরিয়ে আসতে আরো অন্ততপক্ষে 1 ঘন্টা সময় নিত এসে আসতে। আরেকটা প্রশ্ন আপনাকে আমার করতেই হয়, যেহেতু আমি একটা যুদ্ধ করেছি, এটা তো সাহারা মরুভূমি না, ঢাকা জনবহুল এলাকা। এখানে এসে এখানে ট্যাঙ্ক ব্যবহার করতে পারত, এখানে আরআর ব্যবহার করা যেত, এখানে মোটর ব্যবহার করা যেত, এতে লোকালয়ে আঘাত হতো না। আর যারা ছিলেন তারা জীবন বাঁচাবার জন্য তারাও তো 2-4টা গুলি ছুটত, তখন পরিবেশটা কি হতো? আমাদের যেটা ধারণা এবং অন্যান্য অনেক বিশেষজ্ঞের সাথে আমি আলোচনা করেছি,
তারা বলছে আসলে আক্রমণ করা কতটা প্রয়োজন ছিল তার চাইতে আক্রমণ করা হচ্ছে, তার প্রস্তুতি চলছে, এবং তার যে একটা ধাক্কা, সেই ধাক্কাতেই এটা অনেকটা আমি আপনার সঙ্গে এ ব্যাপারে একমত যে তাদেরকে আক্রমণ করে ম্যাস্ট করে দেওয়া হবে, এই ভয়ে তাদেরকে সারেন্ডার করানো গেলে সেটার একটা ফল হতো। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যদি পাকিস্তান হানাদার বাহিনী ঢাকাকে রক্ষা করার জন্য অথবা তাদের নিজেদের রক্ষার জন্য যদি তারা শেষ মুহূর্তে যুদ্ধ চালিয়ে যেত, 2-4-7 দিন যুদ্ধ হতো, তাহলে ঢাকা শহরের ওই চেহারা কিন্তু থাকতো না, ম্যাস্ট হয়ে যেত, বহু বিল্ডিং উড়ে যেত, বহু মানুষ মারা যেত। তো এটা হতো কিনা এটা বলা যায় না। তো আজকে আমরা ওইখানে যাচ্ছি, আজকে আমি সাভারকে নিয়েই অগ্রসর হতে চাই। আমি আরেকটা বলে শেষ করতে চাই, তুমি যে রণকৌশলের কথা বলেছ, যে রণকৌশল আমাদের সম্মিলিত বাহিনী, তোমার বাহিনী, আমাদের মুক্তি যোদ্ধারা এবং ভারতীয় বাহিনী যেটা রণকৌশল গ্রহণ করেছিল, চারিদিক থেকে ঘেরাও করে তারপর বলেছে তোমরা আত্মসমর্পণ করো, সে রণকৌশল কার্যকরী হয়েছে। এই একই রণকৌশল তাদের একটা শূন্য বাইরে থেকে ঢাকায় ফিরে আসতে পারে নাই, তাদেরকে রাস্তায় রাস্তায় আটকিয়ে দেওয়া হয়েছিল। ঢাকার কোন স্ট্রেংথ তারা আর গেইন করতে পারে, যা ছিল বরঞ্চ তাই তাদের নষ্ট হয়ে গিয়েছিল, তাদের সাপ্লাই ছিল না, খাবার ছিল না, তাই তাদের যুদ্ধ করার অবস্থা ঢাকার ভিতরে ছিল হচ্ছে মোরাল যখন ধ্বংস হয়ে যায় তখন তাদের পক্ষে আর করা যায় না। শুধু উপসংহার টানছি আমি কথা বলে যে সেখানে যদি একটা অ্যাটেম্প নেওয়া হতো এবং সেই অ্যাটেম্পটা যদি তাদের কাছে স্পষ্ট হয়ে উঠত এবং এই রণকৌশলের মাধ্যমে তাদের আত্মসমর্পণ করার সম্ভাবনা বেশি ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্ব আমরা পালন করেছি কিনা, এটা হলো কথা। আচ্ছা, যাই হোক, সাংঘাতিক একটি মর্মান্তিক অবস্থায় সাভারে চলছে, এখনো সেখান থেকে জীবিত মানুষ উদ্ধার করা হচ্ছে। এ পর্যন্ত 350 জনের উপরে লাশ উদ্ধার করা হয়েছে। আমি শুনেছি, আমি সবসময় খবর রাখার চেষ্টা করছি, ওখানে যারা নিহত আছেন তাদের কাউকে এখন বের করার চেষ্টা হচ্ছে না, চেষ্টা হচ্ছে যে কারো প্রাণ থাকলে তাকে প্রথম, এটাই যথার্থ। তো শেষ পর্যায়ে যারা মারা গেছেন, অনেক বেশি লাশ বাইরে এলে কোন রকম বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, এই সম্ভাবনায় কোন কুচক্রীরা লাশ গুপ্ত করতে বা গায়েব করতে পারে, এমন কিছু আপনি মনে করেন? আমি অনেক কিছু মনে করি। আমি মনে করি এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে পরিস্থিতি মোকাবিলা করার জন্য। এইখানে একটা কথা হচ্ছে, আমাদের দেশটা হচ্ছে ভূমিকম্প প্রবণ দেশ, এই ধরনের ঘটনা ঘটতে পারে। ভূমিকম্প যদি হয় অনেক বাড়ি ধসে যেতে পারে এবং অনেকে মাটি চাপা পড়তে পারে বা ইমারতের নিচে চাপা পড়তে পারে। তাহলে এত বছর ধরে এখানে সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে যে ভূমিকম্প হতে পারে, হয়েও যাচ্ছে বেশ কিছু প্রতিরোধ। তাহলে এই সরকার বা যে কোনো সরকার কতটুকু প্রস্তুতি নিয়েছে? দেখা গেল যখন সেখানে উদ্ধার করা হচ্ছে, আমি নিজে সেখানে গিয়ে দেখলাম সচক্ষে যে সেখানে সাধারণ যে মানুষ, তাদের বিরাট অংশগ্রহণ সেখানে লক্ষ্য। এখানেই আপনাকে আমি একটা কথা বলি যে মুক্তিযুদ্ধটা শুরু করেছিল অনেক উপরের থেকে, নেতা নেত্রীরা অনেক উপরে থেকে কথা বলেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি যুদ্ধ করেছে দেশের একেবারে সাধারণ মানুষ। সাভার আবার একটা জাগিয়ে দিয়েছে সাধারণ মানুষ সাভারের, যেখানে সেনাবাহিনী, যেখানে ফায়ার সার্ভিস, যেখানে অন্যান্য সরকারি এজেন্সিগুলো কাজ করছে, তাদের চেয়ে কিন্তু অনেক বেশি কাজ করেছে যাদের কোনো ট্রেনিং নেই, প্রশিক্ষণ নেই, যন্ত্রপাতি নেই। সেই সাধারণ মানুষগুলো কিন্তু এই সাভারের ডিজাস্টারকে মোকাবেলা করে দেখিয়ে দিয়েছে। এবং একটা মজার কথা, যেটা দুর্ভাগ্যের কথা, এই মাত্র কদিন আগে রাশিয়ার সঙ্গে 12,000 কোটি টাকার সমরাস্ত্র, সেখানে পুরানো ভাঙা প্লেনের কথাও আছে, সেই জায়গায় এই সমস্ত বিধ্বস্ত বিল্ডিংকে উদ্ধার কার্যের জন্য 2-4 হাজার কোটি টাকার যদি সরঞ্জাম কেনা হতো তাহলে এটা লাগতো না। এবং আরো কষ্টের যে সেনাবাহিনীর থেকেও বলা হয়েছে যে ওখানে কাটারের দরকার,
শানের দরকার, ওখানে ড্রিল মেশিনের দরকার, যা নবাবপুরে পাওয়া যায়। আমার সেনাবাহিনীর যদি এইরকম এই যুদ্ধটা, এটাও একটা যুদ্ধ, এই যুদ্ধের জন্য নবাবপুর থেকে শান আনতে হয়, কাটার আনতে হয়, এখান থেকে ড্রিল মেশিন আনতে হয়, তাহলে ভারতের মতো একটা বিশাল দেশের পাশে আমরা আছি, তার সঙ্গে যুদ্ধ বাজলে কোথা থেকে আমরা এই দাও কোদাল খুন্তা আমরা আনবো? আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই। আমি যেগুলো বলেছ সেগুলো বঙ্গবীর, আমি তো সম্পূর্ণ একমত যে সেগুলো তো ব্যর্থতার পরিচয় মারাত্মক, তাহলে কিছুই করা হয়নি। যদি কোনো ভূমিকম্প এখানে হয় তাহলে লক্ষ লক্ষ লোক মানুষ মারা যাবে। তো আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের একটা বিপদ জাতীয় দুর্যোগ আমরা দেখতাম হাইতিতে, তারপর চিলিতে যখন এই ধরনের ভূমিকম্প হয়েছিল এবং দালান ধসে পড়েছিল, শত শত দালান, তখন অনেক বিদেশি শক্তি সেখানে সাহায্য করেছে। আমার প্রশ্ন, এই সরকার আমাদের নিকটতম প্রতিবেশী যারা আছে তাদের কাছে কোনো প্রকার সাহায্য কি চেয়েছে? আমি শুনেছি যে অনেক রাষ্ট্র তারা সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। আমরা ভারতের কাছে তো সাহায্য চাইনি, আমরা গণচীনের কাছে। মজার ব্যাপার, গত পরশুদিন আবু হাসান মোহাম্মদ আলী, ইনি নাকি এখন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আমি ভুল করে গতকালকে লিখেছিলাম যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, কিছুদিন আগে ছিল। এত তাড়াতাড়ি বদল হয় যে আমরা খেয়ালও রাখতে পারি না। সেই মন্ত্রী যে গদাই লস্করি ভাষায় কথা বলেছেন, এর মতো মানে কোনো দায়িত্বহীনতার আর কোনো হয় না। তো এরা কিছুই করতে পারেনি। আমি একটা এখানে তথ্য পরিবেশন করতে চাই, আমি জাতিকে জানাতে চাই। আমি শুনেছি, কথাটা তদন্ত করে দেখা দরকার, ব্রিটিশ সরকার তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে হিথ্রো বিমানবন্দরে অপেক্ষা করছে। না, ওই ভদ্রলোক বলেছেন যে আমাদের বাইরের কোনো সহায়তার দরকার নেই, ত্রাণের কোনো দরকার নাই। এখন এমন এমন প্লেন আছে যে প্লেনে অন্ততপক্ষে 400 টন ওয়েট সম্পন্ন জিনিসপত্র, সাজ সরঞ্জাম নিয়ে এসে হয়তো কয়েক ঘন্টার মধ্যে কাজ শুরু করা। আমাদের উদ্ধার সামগ্রী যে নেই এটা তো প্রমাণিত হয়েছে। এবং এই গুলশানে 1 নম্বরে একটি দোকান থেকে, হার্ডওয়্যার দোকান থেকে, সেখানে 3.5 কোটি টাকার এই সাজ সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে। নপুত্র তো নিয়েছে। তাহলে দেখা যাচ্ছে ড্রিলিং মেশিন নাই, তারপর ওই যে কাটিং মেশিন নাই, বিভিন্ন ধরনের যে যন্ত্র সামান্য যেগুলো সেটা নাই। তাহলে বিদেশি শক্তির কাছ থেকে আমরা কেন সাহায্য চাইলাম না? আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্র হলো চীন। এই চীনে তো প্রায় ঘটনা ঘটছে। ভারত, তাই সেখানেও আমরা সাহায্য চাই নাই। থাইল্যান্ড থেকে চাই নাই, আমরা গ্রেট ব্রিটেন থেকে চাই নাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাই নাই। তাদের অনেক খুব অত্যন্ত গতিবেগ সম্পন্ন তাদের যানবাহন, উড়োজাহাজ আছে, তারা তো এগুলো পাঠাতে পারত। কেন আমরা চাইলাম না? কেন এখনো চাচ্ছি না? এই প্রশ্নের উত্তর নাই। কারণ আমরা এখানে বলা হয়েছে, আমি শুনেছি যে বলা হয়েছে আমাদের উদ্ধার কার্য প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমাদের প্রয়োজন নাই। এই ধরনের উদাসীনতা এই মানুষের জীবন নিয়ে। আরেকটা জিনিসে আমি আপনাকে করতে চাই, আমাদের দেশে অনেক উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং এখন হয়েছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে যে বিল্ডিং গুলোতে আবাসিক বিল্ডিং, মানুষজন বাস করতেছে পরিবার নিয়ে, সে বিল্ডিং গুলো ভেঙে পড়ার কোনো নজির নাই। এমনি অন্য বিল্ডিং যেগুলো অফিসিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, সেগুলো ভেঙে পড়ছে না। শুধু গার্মেন্টস বিল্ডিং ভেঙে পড়ছে এবং সেখানে বড় দুর্ঘটনা হচ্ছে, আগুন লাগছে। তো গার্মেন্টস বিল্ডিং যে ভেঙে পড়ছে, যারা এটা ডিজাইন করছে, যারা তৈরির কলা কৌশল ঠিক করতেছে, তারা একটা গার্মেন্টস বিল্ডিং এর ফ্লোরে কত লোক উঠবে, তাতে কতখানি ওয়েট হবে, মেশিন নিলে কতখানি হবে, এগুলো তারা আদৌ চিন্তা করে কিনা। বিশেষ করে এই যে রানা প্লাজা ভেঙে পড়া, এখানে যেটা শুনলাম 5টা ইলেকট্রিক জেনারেটর ছাদের উপরেই ছিল, আর 2টো ইলেকট্রিক জেনারেটর হয় দোতলায় না হয় 3 তলায় ছিল। ভাইব্রেশন এমন একটা জিনিস, বিল্ডিং যখন নির্মাণ করা হয়, কংক্রিটের যে কোনো কাজ যখন করা হয়, কাঁচা কংক্রিট জমানোর আগ পর্যন্ত ভাইব্রেশন হচ্ছে কংক্রিটের জন্য সব থেকে ভালো।
ভাইব্রেটর চালালে যে ভাইব্রেশন হয় তাতে একেবারে রন্ধ্রে রন্ধ্রে গিয়ে সিমেন্টটা লেগে যেতে পারে। কিন্তু যেই মাত্র সিমেন্ট জমে যাওয়ার পরে মৃদু ভাইব্রেশনও সেই সিমেন্টের জন্য, কংক্রিটের জন্য বা বিল্ডিং এর জন্য খুবই ক্ষতিকর। তো এই যে এতগুলো জিনিস ওখানে হয়, সুইং মেশিন থাকে, নানা ধরনের মেশিন থাকে এবং লোড হয়, এগুলো কি আদৌ এটা কি দেখে পরীক্ষা নিরীক্ষা করে? পরীক্ষা নিরীক্ষা গার্মেন্টস যারা মালিক তারা করছে না, সরকার বলে যে একটা আছে তারা করছে না। এবং এই যে রানা প্লাজার এই যে ইমারতটা ধসে পড়ার পরে সরকারের পক্ষ থেকে যে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হয়েছে এবং যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে তো বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে। সরকার একটা জিনিস বুঝতে পারছে না যে একটি ঘটনা জাতীয় জীবনের এই ভয়াবহ এই দুর্যোগ তাদের পায়ের নিচ থেকে সম্পূর্ণ মাটি সরিয়ে দিয়েছে। এখন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, করুণ আর্তনাদ মানুষের, এবং গোটা জাতির হৃদয় থেকে অবিরাম রক্তক্ষরণ হচ্ছে। এবং তার ফলে এর যে কি বিরাট প্রতিক্রিয়া হয়েছে। আর গার্মেন্টস কর্মচারীদের তাদের মনে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি শ্রমিক আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমি শ্রমিকদের অনুভূতি কিছুটা, তাদের হৃদয়ের স্পন্দন উপলব্ধি করতে পারি, খুব স্বাভাবিক। কিন্তু অবস্থা যে পর্যায়ে দাঁড়িয়েছে, পোশাক শিল্প আদৌ টিকে থাকবে কিনা? মার্কিন রাষ্ট্রদূত বলেছে জিএসপি সুবিধার প্রশ্নে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সারা বিশ্বে এটা দেখছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে একটা ভয়াবহ দুর্যোগ নেমে এসছে, আমাদের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ছে, মানুষের মনে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, রাজনৈতিক অস্থিরতা আছে, এবং রাজনৈতিক যে সংকট, সে সংকটের সমাধানের জন্য সরকারের এতটুকু কোনো প্রকার দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বললেন যে নির্বাচন তো আমরা করব, সব যেভাবে একটা সংসদীয় গণতন্ত্রের নির্বাচন সেভাবে। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা যদি নির্বাচনে না আসেন, আপনাদের যে সমস্ত আসনগুলো ছিল, যেখানে আপনাদের প্রভাবাধীন আসন, সে আসনগুলো তো আপনারা হারিয়ে ফেলবেন, তখন কি হবে? অর্থাৎ এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি সরকারের কোন প্রকার বোধোদয় হচ্ছে না, সরকার বুঝতেই পারছে না তারা কোন জায়গায় আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি বুঝতে পারছেন না, আপনি আগুন নিয়ে খেলছেন, আপনি বুঝতে পারছেন না যে আপনার পায়ের তলা থেকে সম্পূর্ণ মাটি সরে গেছে। একে তো সারা দেশ বিভক্ত হয়ে পড়েছে, সেখানে এক শাহবাগ যে সময় শেষে এসছে, মঞ্চ তৈরি করে সমস্ত দেশ বিভক্ত হয়ে পড়েছে। সেখানে এরকম একটি অবস্থায় এখন আমার মনে হয় এই অন্তিম মুহূর্তে সরকারের চৈতন্যদয় হওয়া দরকার, এবং শাহবাগ অনেক দূর নিয়ে যাবে, করুণ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এই অবস্থায় রাজনীতিবিদরা বা সরকার, আমরা সবাই যদি ব্যর্থ হই, তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে ইতিহাসের অনিবার্য গতিধারায় একেবারে সংবিধান সম্মত সবকিছু হবে বলে আমি মনে করি না। জাফর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছিলেন। আপনার শরীরও অনেক সময় ভালো থাকে না। অনেক দর্শকরা আমাকে মনে করে আপনি আমাকে তুমি বলেন বলে আপনার চুল কাঁচা দেখে, আমার চুল পাকা দেখে তারা মনে করে যে উনি এভাবে আপনাকে তুমি বললো কেন। আপনি যে আমাকে সবসময় তুমি বলার মতোই মানুষ, এটা হয়তো তারা বুঝতে পারে না। আপনাকে যদি সুযোগ পাই, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আবার আপনাকে আমন্ত্রণ জানাবো। যখনই ডাকবে আমি আসবো। কারণটা হচ্ছে, তুমি ইতিহাসের একজন নায়ক। আমি সবসময় মনে করি, আমি সারা জীবন উজানে সাঁতার কেটেছি। আমি তোমাকে সবসময় একটা শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি। কারণ তুমি বাংলাদেশের মাটিতে থেকে এখানকার গণমানুষদেরকে প্রশিক্ষিত করে তুমি এখানে সত্যিকার অর্থে জনযুদ্ধ করেছো। সময় থাকলে আরো কথা শুনতাম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা কাজী জাফর আহমেদের কথা শুনলেন। আসলেই আজকে বুকটা বড় দুর্বল, বড় বেদনা হতো। আমি আমার জীবনে প্রেম করি নাই, আমি ভালোবেসেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি যেদিন মারা যান খুব কেঁদেছিলাম। আমার বাবা যেদিন মারা যায় সেদিনও কেঁদেছিলাম। আমার মার মৃত্যু আমি সহ্য করতে পারি নাই। আমি যুদ্ধ করেছি, যুদ্ধে বহু মৃত্যু দেখেছি। আমার চোখে খুব একটা পানি আসে না, কিন্তু এই রানা প্লাজা ধসের পরে যখনই টিভি খুলেছি তখনই চোখের পানি রাখতে পারিনি। আমার কুশিমণি এখন আমার প্রাণ, সে যখন আমাকে জড়িয়ে ধরে আমি সব ব্যথা ভুলে যাই, কিন্তু এই কদিন কুশিমণিকে আমি মনে করতে পারি নাই। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক শ্রোতা, তাই আপনাদেরকে বলবো, দেশটাকে বাঁচানোর জন্য আমাদের কিছু না কিছু সক্রিয় হওয়া দরকার। আমরা তেমন সক্রিয় হই নাই। দেখলাম সরকার তার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেখলাম আমরা একটা ধ্বংসস্তূপ থেকে আমরা আমাদের মানুষদেরকে বাঁচাতে পারি না, সেই ক্ষমতাও আমরা আজকাল রাখি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই অনুষ্ঠান আপনারা প্রতি শনিবার রাত 11:15 দেখতে পান। আবার পরদিন এই অনুষ্ঠান পুনঃপ্রচারিত হয় 9:05। সাভারের এই দুর্যোগে যারা এই হত্যায় মানুষের দ্বারা তৈরি একটা অবস্থানের কারণে নিহত হওয়া মানুষদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই অবহেলার জন্য দায়ী তাদের সুষ্ঠু বিচার কামনা করছে। যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আল্লাহর ছায়া বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।